হ্যালো, ওয়েলকাম স্টুডেন্ট। তাহলে গতদিন আমরা অ্যাডিনো হাইপোফাইসিস বা অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম ও কাজ অবধি তোমাদের পড়তে বলেছিলাম। এরপরে নেক্সট যেটা আমাদের পড়তে হবে সেটা অবভিয়াসলি হচ্ছে নিউরো হাইপোফাইসিস বা পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকে নিঃসৃত হরমোন সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানব। তাহলে কি পড়ব সেটা হচ্ছে পস্টেরিয়র পিটুইটারি সম্পর্কে আমরা জানব। আগের দিন আমি বলেছিলাম যে অগ্রপিটুইটারি থেকে যে যে হরমোনগুলো খরিত হয়, মানে এসটিএইচ বা জিএইচ সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন, এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, এলএইচ লিউটিনাইজিং হরমোন, এরকমভাবে একাধিক টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই সমস্ত হরমোনগুলোর সব কিন্তু স্টিমুলেটিং ফ্যাক্টর বা রিলিজিং ফ্যাক্টর সেটা কিন্তু নিশ্চিত হয় হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস মস্তিষ্কে মধ্য মস্তিষ্কে অবস্থিত একটা পার্ট, সেখান থেকে নিঃসৃত হয়ে পিটুইটারিকে উদ্দীপ্ত করে, পিটুইটারি থেকে এই হরমোনগুলো নিঃসৃত হতে। তাহলে মোটামুটি যদি আমি দেখি, এটা যদি আমি হাইপোথ্যালামাস ধরি, হ্যাঁ এটা হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারি, মানে পিটুইটারির অগ্রখণ্ড, আর এটা হচ্ছে পশ্চাৎখণ্ড। তাহলে রিলিজিং ফ্যাক্টরগুলো নিঃসৃত হয়ে অগ্রখণ্ড মানে অ্যাডিনো হাইপোফাইসিসকে উদ্দীপ্ত করে। এখান থেকে পিটুইটারির অগ্রখণ্ড থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলো নিঃসৃত হতে সাহায্য করে। বাট পশ্চাৎখণ্ড থেকে মানে পস্টেরিয়র পিটুইটারি বা আর একটা নাম কি বললাম, নিউরো হাইপোফাইসিস, এবং সাথে এটাও বলেছিলাম যে দুটো খণ্ডের মধ্যিখানের যে স্থান দ্বারা সংযোগ রক্ষা করে তাকে বলে পার্স ইন্টারমিডিয়া, সেটাও কিন্তু আলাদা করে আসে। এই পশ্চাৎ পিটুইটারির একটা বিশেষত্ব হচ্ছে এখান থেকে কিন্তু কোনো হরমোন তৈরি হয় না, এখান থেকে নিঃসৃত হয় কিন্তু কোনো হরমোন উৎপত্তি ঘটে না, তৈরি হয় না। তাহলে কি হয় বলছে, হাইপোথ্যালামাসে দুই প্রকার নিউরোসিক্রেটরি কোষ থাকে, দুই প্রকার নিউরোসিক্রেটরি কোষ থাকে। কি কি কোষ? একটা বলছে সুপ্রাঅপটিক আর একটা হচ্ছে প্যারাভেন্টিকুলার। একটা বলছে সুপ্রাঅপটিক আর একটা হচ্ছে প্যারাভেন্টিকুলার নিউরোসিক্রেটরি সেল, খুব ইম্পর্টেন্ট। এই দুই প্রকার নিউরোসিক্রেটরি কোষ থেকে দুই প্রকারের হরমোনের উৎপত্তি ঘটে, এরা হরমোন সিনথেসিস করতে পারে। কি না, সুপ্রাঅপটিক থেকে বলছে ADH, ফুল ফর্ম অ্যান্টি ডাইউরেটিক হরমোন, শর্টে কি বলা হয়, ভ্যাসোপ্রেসিন বলা হয়, ভ্যাসোপ্রেসিন। আর প্যারাভেন্টিকুলার কোষ থেকেও অক্সিটোসিন বলে একটা হরমোন সিনথেসিস করে এরা। তাহলে কি বললাম, হাইপোথ্যালামাসে অবস্থিত দুই প্রকারের নিউরোসিক্রেটরি সেল, একটা সুপ্রাঅপটিক, সেখানে তৈরি হয় ADH অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন বলা হয়, বা অনেক বইতে পিট্রোসিন বলা হয়। এই হরমোনটা সব কিন্তু একটাই হরমোন ADH, তাকে ভ্যাসোপ্রেসিন বলা হয়, তাকে পিট্রোসিন বলা হয়, তৈরি হয় সুপ্রাঅপটিক সেল থেকে, কোথায়, হাইপোথ্যালামাসের। আর প্যারাভেন্টিকুলার সেল থেকে অক্সিটোসিন তৈরি হয়, সেটাও হাইপোথ্যালামাসে অবস্থিত। সেখান থেকে স্নায়ু পথ দ্বারা এসে সঞ্চিত থাকে। কি সঞ্চিত থাকে না, ওই ADH আর এই অক্সিটোসিন
এখানে ডিপোজিট হয়, এসে সঞ্চিত হয়। এবারে যখন দরকার পড়বে তখন এই পশ্চাৎখণ্ড থেকে এই হরমোনগুলো রিলিজ হয়ে ব্লাড স্ট্রিমে মিশে যাবে, রক্ত সংবহন তন্ত্রের সাথে মিশে গিয়ে যেখানে যেটা কাজ করা সেটা করবে। তাহলে অগ্রখণ্ডের সঙ্গে পশ্চাৎখণ্ডের একটা বড় পার্থক্য হচ্ছে অগ্রখণ্ডের হরমোনগুলো উৎপত্তি এবং সিনথেসিস দুটোই অগ্রখণ্ডেই হয়, কিন্তু এরা রিলিজিং হতে গেলে এখান থেকে রিলিজিং ফ্যাক্টর লাগবে, মানে এটা একটা অন্য হরমোন যেটা এসে এখানে ওই হরমোনগুলো সিনথেসিস করে এখান থেকে রিলিজ ঘটায়। কিন্তু পশ্চাৎখণ্ডের ক্ষেত্রে হরমোনগুলো সিনথেসিস মানে উৎপত্তি ঘটবে হচ্ছে হাইপোথ্যালামাসে, 2 প্রকার নিউরো সিক্রেটরি সেলে, সেখান থেকে এসে এরা সঞ্চিত থাকে হচ্ছে পশ্চাৎ পিটুইটারি থেকে, যখন দরকার পড়বে তখন এখান থেকে রিলিজ হবে। এবার হচ্ছে এডিএইচ হরমোন, যেটা ক্ষরিত হয় পশ্চাৎ পিটুইটারি থেকে, কি ফাংশনের। এরপরে একটা চ্যাপ্টার তোমাদেরকে পড়াবো, সেটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম, রেচনতন্ত্র। রেচনতন্ত্রের প্রধান যে অঙ্গ সেটা হচ্ছে বৃক্ক, সেটা আমরা সবাই জানি। সেই বৃক্কের ভিতরে ওর যে গঠনগত কার্যগত একক থাকে যেটা দিয়ে বৃক্কটা তৈরি হয় সেটা হচ্ছে নেফ্রন। প্রতিটি বৃক্ষে আমরা এটাও জানি যে 10 লক্ষ করে প্রায় নেফ্রন থাকে। সেই যে নেফ্রন, তার গঠন তোমরা ক্লাস 9-এ তোমাদেরকে ভালো করে পড়ানো হয়েছে। সেখানে বলা হয়েছিল যে নেফ্রনের তো নেফ্রনের ক্ষেত্রে তোমরা এর পার্টগুলো জেনে রাখবে, মানে জেনে এসছো অলরেডি। সেটা হচ্ছে একটা ম্যালফিজিয়ান কার্পাসল, বাকিটা হচ্ছে রেনাল টিবিউল, মানে বাংলাতে বৃক্কীয় নালিকা, আর এটাকে ম্যালফিজিয়ানের কণিকা বলা হয়। সেটার দুটো পোর্শন, কোনটা না ম্যালফিজিয়ান কার্পাসেল যেটা আছে এমসি, সেটার দুটো পোর্শন, একটা হচ্ছে গ্লোমেরুলাস যেটা ভেতরে পেঁচানো নালী, আর ওপরে যে সিলটা থাকে সেটাকে বলা হয় ব্যায়মান ক্যাপসুল, ব্যায়মান ক্যাপসুল। রেনাল টিবিউলের 3টে পার্ট ছিল। একটা প্রথমে হচ্ছে ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, বাংলাতে বলা হয় নিকটবর্তী সংগ্রাহী নালিকা। তারপরে হচ্ছে লুপ অফ হেনলি বা হেনলির লুপ, আর পরে হচ্ছে ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, দূরবর্তী সংগ্রাহী নালিকা। সেইটা গিয়ে যুক্ত হয় হচ্ছে কালেক্টিং টিবিউলের সাথে, সংগ্রাহী নালিকার সাথে। এই টোটাল পোর্শনটাকে বলা হয় বৃক্কীয় নালিকা বা রেনাল টিবিউল। এখান থেকে রক্ত প্রবেশ করে, তাকে অ্যাফারেন্ট আর্টেরিওল বলা হয়। রক্ত গিয়ে গ্লোমেরুলাসের ভেতরে চাপ তৈরি করে, তার ফলে রক্তের যেগুলো অপ্রয়োজনীয় বস্তু সেগুলো ব্যায়মনা ক্যাপসুলে ট্রান্সফার করে দেয়, এবং আলটিমেটলি রক্তটা ফিল্টারেট হয়ে দেহে ফিরে যায় ইফারেন্ট আর্টেরিওল দিয়ে, মানে অন্তঃবাহী নালিকা দিয়ে রক্ত আসে, এখান থেকে ফিল্টারেট হয়ে যেটুকু কণাগুলো বা জলগুলো দরকার নেই সেগুলো এখানে পাঠিয়ে দেয়, যে কণাগুলোর দরকার নেই সেগুলো ব্যায়মনা ক্যাপসুলের মধ্যে পাঠিয়ে দেয়, এবং রক্তটা পরিশ্রুত হয়ে বহির্মুখী নালিকা দিয়ে আবার রক্তে ফিরে যায়। কিন্তু যখন এই পরিশ্রুতটা ঘটে তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই রক্ত থেকে জল কিন্তু সব ব্যায়মনা ক্যাপসুলের উপরে চলে আসে, সেটা ডিসিটি হয়ে মানে দূরবর্তী সংগ্রাহী নালিকা হয়ে হেনলির লুপ হয়ে, নিকটবর্তী সংগ্রাহী নালিকা হয়ে হেনলির লুপ হয়ে দূরবর্তী সংগ্রাহী নালিকা দিয়ে কালেক্টিং টিবিউল হয়ে আলটিমেটলি মূত্রের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি বলছে, যখন এই রক্ত পরিশ্রুত হয় তখন এখান থেকে প্রচুর পরিমাণে জল H2O এখান থেকে সব এদিকে চলে আসে, মানে রক্ত থেকে ব্যায়মনা ক্যাপসুলের ভিতরে চলে আসে। তো এখান থেকে
জল আলটিমেটলি গিয়ে কালেক্টিং টিবিউল দিয়ে যদি ওই পরিমাণে জল বেরোতো, তাহলে আমাদের সবসময় বাথরুমে বসে থাকতে হতো। কারণ বলছে যে একটা কিডনি দিয়ে সারা দিনে 24 ঘন্টা, একটা কিডনি, নেফ্রন নয় কিন্তু 10 লক্ষ নেফ্রন নিয়ে একটা কিডনি তৈরি, সেরকম একটা কিডনি দিয়ে, আমরা জানি কিডনি একটা শিমের বীজের মতন গঠন, এরকম এরকম বসে। তো কিডনি দিয়ে বলছে 178 লিটার মতন পার ডে জলের পরিশোধ ঘটে, মানে এখান থেকে জলের ফিল্ট্রেশন ঘটে। কিন্তু সারাদিন আমরা খাই কত লিটার? খুব যদি বেশি খাই আমরা 4.5 থেকে 5 লিটার জল খাই। তাহলে বৃক্কে এত জল আসছে কোত্থেকে? তাহলে এটুকু পরিষ্কার যে এই 178 লিটার জল যেটা এখান থেকে পরিশ্রুত হচ্ছে, সেইটার ম্যাক্সিমামটা অ্যাবজর্ব করে আবার আমাদের দেহে ফিরিয়ে দিচ্ছে, সেখান থেকে আবার এখানে প্রবেশ করছে, আবার ফিল্ট্রেটেড হয়ে আবার কেউ দেহে ফিরিয়ে দিচ্ছে। তাহলে এভাবে একটা সাইকেলিংয়ের ব্যবস্থা নিশ্চয়ই আছে, না তো 5 লিটার জল খেয়ে, অথচ দেখছি বৃক্কের মধ্যে দিয়ে সারাদিনে আমাদের 178 লিটার জল ট্রান্সফার হচ্ছে। সেটা পসিবল নয়। বৃক্কে 178 লিটার জল পরিশ্রুত করে। তাহলে ওই 178 লিটার জল যদি বৃক্ষ থেকে পুনরায় ব্লাডে না ফিরে আসতো, তাহলে সব মূত্র দিয়ে বাইরে বেরোতো। তাহলে আমাদের সারাদিনে তখন 178 লিটার জল খেতে হতো, কিন্তু সেইটা আমরা খাই না। কিন্তু বলছে বৃক্ষ 178 লিটার জল পরিশ্রুত করে। তাহলে নিশ্চয়ই এটা আমাদের পরিষ্কার যে বৃক্ষ 178 লিটার জল পরিশ্রুত করলেও মাত্র 200 থেকে 400 গ্রাম জল মূত্রের মাধ্যমে বাইরে বেরোয়, সেটা 1 লিটারও না। বাকি জলটা পরিশ্রুত করে বৃক্ষ আবার রক্তে ফিরিয়ে দেয়। এই কন্ট্রোলিংটা করে হচ্ছে এই এডিএইচ হরমোন, যার ফুল ফর্মই বলেছি অ্যান্টি ডাইউরেটিক হরমোন। মানে এটা মূত্রের সঙ্গে জড়িত। কি করে? এডিএইচ হরমোন এসে এই ডিসিটি, মানে দূরবর্তী সংগ্রাহী নালিকা, যেটা এখান থেকে এতটা পোর্শন, এই নালীটা যে কোষগুলো দিয়ে তৈরি, সেই কোষগুলোর, সেই নালিকায় অবস্থিত সেই কোষগুলোকে উদ্দীপ্ত করে দেয় কে? এডিএইচ হরমোন। যখনই এডিএইচ হরমোন নিঃসৃত হবে, তখনই এই নালিকার কোষগুলোকে উদ্দীপ্ত করে দিয়ে ওই নালিকা দ্বারা জল পুনঃশোষণের হার বাড়িয়ে দেবে। মানে জল, যে পরিমাণ জল পরিশ্রুত হয়ে এই রিনাল টিউবের ভেতরে প্রবেশ করে, তার ম্যাক্সিমাম জলটা পরিশ্রুত করে এরা আবার ব্লাড স্ট্রিমে ফিরিয়ে দেয়, মানে দেহের বাইরে যেতে দেয় না মূত্র হিসেবে। বেশিরভাগটাই পরিশ্রুত করে দেহের জল দেহে রক্তে ফিরিয়ে দেয়, বৃক্ক থেকে রক্তে ফিরিয়ে দেয়। এটা যদি আরেকটু ডিটেলসে আমি বলি, মানে একটু ছোট্ট ডিটেলসে বলি, এই এডিএইচ হরমোন এখানে অবস্থিত, মানে দূরবর্তী সংগ্রাহী নালিকার কোষগুলোতে একটা উৎসেচক সিনথেসিস করে, তার নাম হচ্ছে হায়ালুরোনিডেজ। এই উৎসেচকটাই অ্যাকচুয়ালি এর কোষগুলোর মধ্যখানে গ্যাপ বাড়িয়ে দেয়, তার ফলে জল বেশি পরিমাণে পরিশ্রুত হয়। তাহলে এক লাইনে যদি বলি এডিএইচ এর প্রধান ফাংশন কি, সেটা হচ্ছে দূরবর্তী সংগ্রাহী নালিকা থেকে জলের পুনঃশোষণের হার বৃদ্ধি করে, জল পুনঃশোষণ করে। তো কারোর যদি ধরা যাক যে এই পিটুইটারি গ্রন্থির পশ্চাৎখণ্ডের ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ফলে তার এডিএইচ ঠিকঠাক নির্গত হচ্ছে না, বা আরও একটু যদি উপরে গিয়ে বলি যে হাইপোথ্যালামাসের সুপ্রাঅপটিক নিউরোসেক্রেটারি কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সুপ্রাঅপটিক নিউরোসেক্রেটারি কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ফলে আর এডিএইচ তৈরি হচ্ছে না। তৈরি না হলে আসার প্রশ্নই নেই আর, তার ফলে এডিএইচ ক্ষরিত হবে না। এরকম অবস্থায় কি ঘটবে তাহলে? এরকম অবস্থায় ওই ব্যক্তির কন্ডিশন কিন্তু সিরিয়াস হয়ে যাবে। কেন না? এডিএইচ হরমোন যদি না থাকে, তাহলে কিন্তু দূরবর্তী সংগ্রাহী নালিকাগুলো, মানে বৃক্কে অবস্থিত দূরবর্তী সংগ্রাহী নালিকাগুলো আর জল পুনঃশোষণ করতে পারবে না। তখন এই জলের পুনঃশোষণ আর ঘটবে না। ফলে কী হবে? এখান থেকে জল পরিশোধ হবে, সেটা এখান থেকে এসে কালেক্টিং টিবিউল দিয়ে, কালেক্টিং টিবিউলগুলো সব অ্যাকচুয়ালি যুক্ত হয়ে গভীনিতে যুক্ত হয়, সেখান থেকে মূত্রাশয় মূত্রনালী দিয়ে দেহের বাইরে নির্গত হবে। ফলে ওই ব্যক্তির
বারবার মূত্র ত্যাগের প্রবণতা আসবে, সেটা কিন্তু একটা ডিজিজ, তাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হবে যদি এডিএইচ এর ঠিকঠাক খরিত না হয়। সেটা পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষতিগ্রস্ত হলেও হতে পারে, বা হাইপোথ্যালামাসের সুপ্রাঅপটিক কোষ ক্ষতিগ্রস্ত হলেও হতে পারে। এই একটা প্রধান ফাংশন এডিএইচ এর। তাছাড়া আরেকটা প্রধান ফাংশন হচ্ছে এডিএইচ এর, সেটা হচ্ছে আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। এডিএইচ হরমোন রক্তচাপকে বৃদ্ধি ঘটায় আমাদের। তো এই রক্তচাপকে প্রভাবিত করতে পারে। শ্বাসক্রিয়ার উপরেও একটা কাজ আছে, তাছাড়া বিপাক ক্রিয়ার উপরেও এডিএইচ হরমোনের কাজ আছে। তো তোমাদেরকে মূল ফাংশন করে তার সাথে অ্যাসোসিয়েট 4-5টা সাপোর্টিং ফাংশন মুখস্থ রাখতে হবে, কারণ পড়লে অ্যাটলিস্ট 2 নম্বরের যদি পড়ে তো 5টা কারণ ঠিকঠাক যেন লেখা থাকে। এডিএইচ এর পরে আর একটা হরমোনের নাম এখানে বলেছিলাম, সেটা হচ্ছে অক্সিটোসিন। এটাও একটা ইম্পর্টেন্ট হরমোন। অক্সিটোসিন হরমোন সেটাও কিন্তু পশ্চাৎ পিটুইটারি থেকে নির্গত হয়। হয়ে কি ফাংশন করে? অক্সিটোসিনের কাজ মারাত্মক। এই অক্সিটোসিন মাতৃদেহে এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট। কি বলছে? বলছে যখন কোনো মাতৃদেহ থেকে শিশুর নির্গমন ঘটে, মানে প্রসবকালীন সময়ে বা পাস্চুরাইজেশনের টাইমে জরায়ু সংকোচনের দরকার পড়ে। জরায়ু মানে কি? ইউটেরাস, যার ভিতরে শিশুটা 10 মাস ধরে বড় হয়, সেইটার তখন কন্ট্রাকশন শুরু হয় প্রচণ্ড পরিমাণে। এই সংকোচন প্রসারণ যদি না ঘটে তাহলে শিশুর নর্মাল ডেলিভারি হবে না। সেই সংকোচন প্রসারণ ঘটানোর জন্য পুরোপুরি 100% দায়ী হচ্ছে কিন্তু অক্সিটোসিন হরমোন। ওই সময় মায়ের ব্লাডে অক্সিটোসিনের লেভেল প্রচণ্ড পরিমাণে হাই হয়ে যায়। তাছাড়া শিশু জন্মের পরেও মাতৃ দেহের যে দুগ্ধের নির্গমন ঘটে ব্রেস্ট লোবিউলার সেল থেকে, সেই দুগ্ধ নির্গমনের সাহায্য কিন্তু অক্সিটোসিন হরমোনই করে। তাহলে অক্সিটোসিনের একাধিক কার্যকারিতা, দুগ্ধ নিঃসরণে সাহায্য করে, ইউটেরাসের ওপরের কার্যকারিতা আছে, প্লাসেন্টা নির্গমনে সাহায্য করে। প্লাসেন্টা কি জিনিস? প্লাসেন্টাকে বলা হয় অমরা। তোমরা সবাই দেখে থাকবে যে একটা গরুর তার কাফ হয়ে যাওয়ার পরে, মানে বাছুর হয়ে যাওয়ার পরে দেখবো 4-5 ঘন্টা পরে বা 6-7 ঘন্টা পরে ওর দেহ থেকে একটা থলির ন্যায় আকৃতি পদার্থ বাইরে বেরিয়ে আসে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লাসেন্টা। এটা মানব দেহেও থাকে, যার মধ্যে শিশুটা এতদিন বড় হয়েছে। জরায়ুর ভিতরে একটা থলি তৈরি হয়, তার ভেতরে শিশুটা বড় হয়েছে। তাহলে শিশু বাইরে যখন চলে এসছে, তাহলে এই থলিটার আর কোনো প্রয়োজন নেই। তো এই থলিটা তখন এই অক্সিটোসিন হরমোনের কন্ট্রাকশনের সাহায্যে বাইরে বেরিয়ে চলে আসে। তো প্লাসেন্টা নির্গমনে সাহায্য করে। দেহের বিপাকীয় অক্সিটোসিন হরমোনের কার্যকারিতা আছে। তাছাড়া অক্সিজেন হরমোনের খুবই ইম্পর্টেন্ট ফাংশন আরও আছে, সেগুলো আস্তে আস্তে আমি ডিটেলসে পড়াবো, অন্য অন্য টপিকগুলো পড়ানোর সাথে সেগুলো বলবো। তো আপাতত পশ্চাৎ পিটুইটারি থেকে এই দুটো হরমোনই সম্পর্কে ডিটেলস তোমরা পড়বে, পড়ে তার মেন ফাংশন সাথে অ্যাসোসিয়েট কিছু ফাংশন মুখস্থ করবে। এরপর আরও কয়েকটা রোগ সম্পর্কে আমাদের জানতে হবে, যেগুলো এই হরমোনাল ডিজিজ, মানে এই পিটুইটারির হরমোন রিলেটেড ডিজিজ। যেরকম হচ্ছে পিটুইটারি থেকে এসটিএইচ বলে হরমোন যদি কম খরিত হয়, তাহলে একটা রোগ হয়, তার নাম হচ্ছে ডোয়ারফিজম বলে, শর্টে বলা হয় বামনত্ব। মানে হাইট খুব বাড়ে না, বেঁটে থাকে। তো বলছে যে অগ্রপিটুইটারি থেকে যদি এসটিএইচ হরমোন
বা জিএইচ যেটাকে বলা গ্রোথ হরমোন যদি ঠিকঠাক না ক্ষরিত হয় তাহলে কিন্তু দেহের বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তো এটা সম্পূর্ণ জেনেটিক কারণের জন্য দায়ী, জিনগতভাবে হতে পারে বা হরমোনের সিনথেসিস ঠিকঠাক হয়নি। যদি এসটিএইচের জন্য দায়ী যে যে গ্রোথ রিলিজিং হরমোন যেটা আছে জিআরএইচ, সেটাও যদি ঠিকঠাক না রিলিজ হয়, যেটা হাইপোথ্যালামাস থেকে নির্গত হয়, যেটা এসটিএইচ সোমাটোট্রপিক হরমোনের জন্য দায়ী, রিলিজিং ফ্যাক্টর যেটা বা এই হরমোন দুটোই যদি না ক্ষরিত হয় ঠিকঠাকভাবে, তাহলে দেহে বৃদ্ধি স্বাভাবিক হয় না। তখন হাড়ের দৈর্ঘ্য কমে যাবে এবং স্বল্প বৃদ্ধির হারের কারণেই এই বামনত্ব চলে আসবে। যদি অগ্র পিটুইটারিটাই ডিফল্ট হয়, মানে ঠিকঠাক না গ্রোথ করে, তাহলে অগ্র পিটুইটারি থেকে যতগুলো হরমোন ক্ষরিত হয়, যেরকম এসিটিএইচ অ্যাড্রিনাল কর্টিকোট্রপিক হরমোন, যেটা একটা ট্রপিক হরমোন, যেটা অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে ওর থেকে হরমোন নিঃসরণে সাহায্য করে, সেরকমই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আরেকটা টপিক হরমোন, যেটা থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপ্ত করে ওর থেকে হরমোনগুলো নিঃসরণ হতে সাহায্য করে, সেরকমই গোনাডোট্রপিক হরমোন জিটিএইচ, যেখানে গোনাড থেকে যে হরমোনগুলো রিলিজ হয়, যেরকম টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, সেইগুলো নিঃসৃত হতে সাহায্য করে। তো তখন এই হরমোনগুলো যেরকম এই জিটিএইচ বললাম, টিএসএইচ, এসিটিএইচ, এই সমস্ত হরমোনগুলো সব তখন ঠিকঠাক রিলিজ হবে না। কখন? যখন অগ্রপিটুইটারি ক্ষতিগ্রস্ত হবে। তো অগ্রপিটুইটারির অবক্ষয়ের ফলে এই সমস্ত হরমোনগুলো ঠিকঠাক না ক্ষরিত হওয়ার জন্যে আমরা থাইরয়েডের ফাংশন ঠিকঠাক হবে না, অ্যাড্রিনাল গ্রন্থির ফাংশন ঠিকঠাক হবে না, যৌন গ্রন্থিগুলোর ফাংশন ঠিকঠাক হবে না। তার ফলে কিন্তু দেহের ওজন কমে যাবে, শুষ্কতা, হাত পা কুঞ্চিত হয়ে যাবে এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত হবে। এই ধরনের যে ডিজিজটা আসে তার আরেকটা নাম দেওয়া হয়েছে, তাকে বলা হয় সিমন্ট ডিজিজ। সাইমন ডিজিজ, যেখানে অগ্রপিটুইটারি থেকে সমস্ত হরমোনগুলো কম্পারেটিভলি কম ক্ষরিত হয়। ঠিক সেরকমভাবে যদি এসিটিএইচ এটা বেশি পরিমাণে ক্ষরিত হয়, তখন যে রোগটা হয় তাকে বলা হয় অ্যাক্রোমেগালি, মানে ব্যক্তির অতিকায়ত্ব দেখা যায়, হাড়ের দৈর্ঘ্য ভীষণ পরিমাণে বৃদ্ধি পায় এবং সামনের দিকে বেঁকে যাবে। তো তখন দেহের বৃদ্ধি অস্বাভাবিক হারে হবে, প্রায় 8 ফুট লম্বা হয়ে যাবে। নর্মালি আমরা সবাই 5 থেকে 6 ফুট হাইটের মধ্যেই বিলং করি, তো তখন অতিরিক্ত বৃদ্ধি হবে। তাকে জাইগান্টিজম বলা হয় বা অতিকায়ত্ব বলা হয়। তাহলে জাইগান্টিজম হচ্ছে একটা সিমটম যেটা প্রকাশ পায় যে হরমোনের কারণে, সেটা হচ্ছে এসটিএইচ বেশি পরিমাণে ক্ষরিত হওয়ার জন্যে। রোগটার নাম বলা হয়েছে অ্যাক্রোমেগালি। তাহলে অ্যাক্রোমেগালি হলে জাইগান্টিজম হয়, বা পিঠ সামনের দিকে সামান্য পরিমাণে ঝুঁকে যায় এবং সেই অবস্থাকে বলা হয় কাইফোসিস। কাইফোসিস বলা হয়। তাহলে এখান থেকে অ্যাক্রোমেগালি, সাইমন্ড ব্যাধি, ডয়ারফিজম বা বামনত্ব, এগুলোর কারণ পড়তে হবে। কারণ কোন হরমোনের জন্য অতিক্ষরণ না কম ক্ষরণের ফলে হয় সেইটা এক্স্যাক্টলি জানতে হবে। আর আগেই একটা রোগ সম্পর্কে আমি বলে দিয়েছি অলরেডি, ডায়াবেটিস ইনসিপিটাস। বলেছি এডিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে হয়, যেটা পিটুইটারির পশ্চাৎখণ্ড থেকে ক্ষরিত হয়। কি হয় সেখানে না, নেফ্রনের দূরবর্তী সংগ্রাহী নালিকা দ্বারা জলের পুনঃশোষণ হ্রাস পায়, ফলে ব্যক্তির ঘন ঘন মূত্রত্যাগের প্রবণতা আসে এডিএইচ হরমোনের অভাবে। তাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে এই অবধি পিটুইটারি রিলেটেড যে ডিজিজ সেইগুলোর কারণ এবং কী ঘটে সিমটম পড়তে হবে। এরপর এই মস্তিষ্কেই অবস্থিত আরেকটা গ্রন্থি আছে, সেটা খুব ছোট্ট একটা গ্রন্থি। সেটা হচ্ছে মস্তিষ্কের দুটো যে হেমিস্ফিয়ার আছে, মানে গুরু মস্তিষ্কের দুটো হেমিস্ফিয়ার আছে, মস্তিষ্কও পড়াবো, সিলেবাস আছে, ব্রেন, সেখানে
গুরু মস্তিষ্ক যেটা আছে তার দুটো হেমিস্ফিয়ার, একটা রাইট হেমিস্ফিয়ার, একটা লেফট হেমিস্ফিয়ার, মানে একটা ডান গোলার্ধ একটা বাম গোলার্ধ। দুটো হেমিস্ফিয়ারের দুটো গোলার্ধের মাঝখানে মোটামুটি একটা ছোট্ট গ্রন্থি থাকে, তার নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। এখান থেকে একটা হরমোন নিঃসৃত হয়, তার নাম হচ্ছে মেলাটোনিন। তার নাম হচ্ছে মেলাটোনিন। তাকে ঘুম হরমোন বলা হয়। কেন না, এই মেলাটোনিন হরমোন বলছে যখন যখন মোটামুটি একটু কম আলো আসে তখন তখন সেটা সিক্রেট হতে শুরু করে। তো এই কম আলোর প্রভাবে সিক্রেট হতে যেই শুরু করে তখনই লোকের তন্দ্রা ভাব আসে, মানে ঘুমের স্লিপিং নেচার আসে, তাইকে স্লিপ হরমোন বলা হয়। আরও একটা ব্যাপার হচ্ছে, এই মেলাটোনিন হরমোন মোটামুটি একটা বায়োলজিক্যাল ক্লক মেনটেন করে। মানে আমি যদি প্রতিদিন ঠিক 10টার সময় ঘুমোতে যাই এবং 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ি, তাহলে কোনোদিন যদি আমি না ঘুমোতে যাই তাহলে এই 10টার সময় এই হরমোন খরিত হয়ে একটা ঘুম ঘুম ভাব চলে আসবে। তো মোটামুটি এই হরমোন একটা বায়োলজিক্যাল ক্লক মেনটেন করে, তাই জন্য একে বায়োলজিক্যাল ক্লক বলা হয়, মানে ঘড়ি ব্যবহার করা হয়। মানে দেহের একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন যদি সিক্রেট হতে থাকে তাহলে কন্টিনিউয়াসলি সেটা হতে থাকবে। এই মেলাটোনিন হরমোনের প্রভাবে ঘুম চলে আসবে। আর একটা নিউরোট্রান্সমিটার এখান থেকে সিক্রেট হয়, তার নাম হচ্ছে সেরোটোনিন। নিউরোট্রান্সমিটার কি জিনিস? নিউরোট্রান্সমিটার হচ্ছে একটা নিউরন থেকে অন্য নিউরনে উদ্দীপনা প্রেরিত করতে সাহায্য করে নিউরোট্রান্সমিটার। অ্যাসিটাইলকোলিন একটা বিখ্যাত নিউরোট্রান্সমিটার, যেটা সম্পর্কে আমরা জেনেছি বা আগামী দিনেও জানবো। সেরকমই সেরোটোনিন হচ্ছে আরেক প্রকারের নিউরোট্রান্সমিটার। তাহলে পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত মেলাটোনিন আর সেরোটোনিন, এই দুটো হরমোনের কাজ করতে হবে। মেলাটোনিন হরমোন আমাদের ঘুম আনতে সাহায্য করে, অনুজ্জ্বল মানে অল্প আলোতে সিক্রেশন বেড়ে যায়, একে বায়োলজিক্যাল ক্লকও বলে। আর সেরোটোনিন হচ্ছে নিউরোট্রান্সমিটার, একটা নিউরন থেকে অন্য নিউরনে উদ্দীপনা প্রেরিত হতে সাহায্য করে।